তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ একটা বক্তব্য উনি প্রদান করেছেন এবং সেই হেতু বিষয়টা তো খুবই জটিল এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বিষয়টা নিয়ে আলোচনার দাবি রাখে। তো ঘটনা কি, তারেক রহমান কি বলছেন? উনি বলেছেন যে একটি চক্র সুকৌশলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে। তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ভালো কথা। তো কোনো চক্র যদি সুকৌশলে জ্বালানি আর বিদ্যুৎ খাতকে এত অস্থিতিশীল করতেই চায় বা করে, এবং সেটা তো কন্টিনিউয়াসলি বেশ অনেকদিন ধরেই, তাই না? তো আপনারা তাহলে সরকারে আছেন কি জন্য? আপনাদের কাজই তো তাদেরকে খুঁজে বের করা। আপনাদের গোয়েন্দা পুলিশ আছে, ডিজিএফআই আছে, আরও কত সিক্রেট সার্ভিস টার্ভিস আছে, কি আছে না? তো সেগুলো তো আপনাদের আদেশ নির্দেশেই চলে। তো তাদের কাম কি? তারা কি বসে বসে কি লুডো খেলায় নাকি ক্যারাম বোর্ড খেলে? সেটাই তো বুঝলাম না। তারা কি খুঁজে টুজে বাইর করতে পারে না যে কারা এই অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, সক্রিয় আছে? এই সমস্ত কথা বললে দেশের মানুষ কি খুশি হবে? দেশের মানুষ আপনাদের ভোট দিছিল কি জন্যে? যে এই ধরনের অসাধু চক্র বা ষড়যন্ত্রকারী যারা নাকি দেশের সর্বনাশ করতে চায়, জনগণের জীবন দুর্বিষহ করে আপনার সরকারের পতন ঘটাতে চায়, তো তাদেরকে ধরাই তো আপনাদের কাজ এবং সমস্যা সমাধানই আপনাদের কাজ। এখন এই কথা বললেন বলে দেশের মানুষ এখন আনন্দে ধেই ধেই করে নাচবে এবং মনে করবে যে আপনাদের তো কোনো দোষ নাই, আপনাদের চরিত্র ফুলের মতো পবিত্র। বিষয়টা কি এতই সহজ? বর্তমানে বাংলাদেশে যারা বাস করেন এবং আছেন তারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে বিদ্যুতের কি পরিস্থিতি। আসলে বিদ্যুৎ মাঝে মাঝে চলে যায়, বিষয়টা এরকম না, বরং বলা যায় যে বিদ্যুৎ মাঝে মাঝে আসে। ঢাকা শহরে যে সমস্ত জায়গায় ভিভিআইপি লোকজন বাস করে, ভিআইপি লোকজন বাস করে, সেখানে হয়তো বিদ্যুৎ তেমন যায় না, কারণ আফটারঅল তাদেরকে তো সার্ভিসটা ভালো দিতেই হবে, তাই না? তো ঢাকার আশেপাশে যে সমস্ত জায়গা আছে এবং বিভিন্ন বিভাগীয় শহর, জেলা এবং মফস্বল, সেখানে বস্তুত ইলেকট্রিসিটি মাঝে মাঝে আসে এরকম। আর গ্যাসের যে ক্রাইসিস, রাস্তায় লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি টাড়ি নিয়ে, গ্যাস পায় না। ঘরে যাদের গ্যাসের সংযোগ আছে তারা তো রান্না করতে গেলেও নাকি গ্যাস থাকে না। তো এটাই পরিস্থিতি। এখন জনগণকে তো এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র করছে বলে এই জনগণের এই ভোগান্তি হচ্ছে, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এই সমস্ত কথা বললে তো কোনো ফায়দা নেই। আপনাদের কামটা কি? যে বা যারাই এর এগেনস্টে, মানে এই সমস্ত খাতকে দুর্বল করা বা এগুলোকে বিপর্যস্ত করে জনগণকে অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে এবং জনগণের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে, জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে, তো আপনাদের নিজ স্বার্থেই তো খুব দ্রুত এগুলোকে শনাক্ত করা উচিত যে কে বা কারা এই ধরনের ষড়যন্ত্র করছে, তাই না? তো সে কাজে কতদূর কি অগ্রসর হলেন বাংলাদেশের মানুষ কিন্তু সেটাই দেখতে চায়। এখন আপনাদের কথিত স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাই না, তার আমলে কিন্তু মানুষ একসময় ভুলেই গেছিল যে লোডশেডিং কাকে বলে। লোডশেডিং কাকে বলে আপনাদের সরকার 2006 সালে যখন ক্ষমতা থেকে গেছিল, তখন সম্ভবত বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হতো কত, 2500 মেগাওয়াট বা এই ধরনের। আর শেখ হাসিনার 15 বছর শাসন আমলের পরে এটা কিন্তু অলমোস্ট 10,000 মেগাওয়াট কিন্তু ছাড়িয়ে গেছিলো, এবং যেটার সুফল কিন্তু দেশের জনগণ পেত। তখন মানুষ ভুলেই গেছিল যে এই বিদ্যুতের লোডশেডিং, এটা কিন্তু ভুলেই গেছিল। এবং গ্যাসের সমস্যাও মানুষ কখনো করেনি, ভোগ করে নাই। মানুষজন বেশ ভালোই ছিল ওই কথিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, রাইট? এবং আরও কতগুলো জিনিস কিন্তু মানুষ ভুলে গেছিলো। মানুষ কিন্তু তখন রাতের বেলা অনেক ক্ষেত্রে ভুলে ভালো যদি দরজা খুলে ঘুমাতো তাহলেও কিন্তু তেমন কোনো চিন্তা থাকতো না। রাস্তাঘাটে মানুষ রাত বিরেতেই চলাচল করতে পারতো, কোনো ছিনতাইকারী রাহাজানি যারা করে এই ধরনের লোকের কোনো খবর পাওয়া যেত না।
এখন কিন্তু রাত বিরাতে লোকজন রাস্তায় চলতে পারে না, এমনকি ঢাকা শহরে চলতে পারে না। কখন কে ছিনতাইকারীদের শিকারে পরিণত হয়। কেন ছিনতাইকারী বেড়ে গেছে? কারণ কাজ নাই, কাম নাই, আয় নাই, উপার্জন নাই। তো তারা কি করবে? চুরি চামারি, ছিনতাই এগুলাই তো তারা করবে, তাই না? কাজ কাম থাকলে তো এগুলো করতো না। তো ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখছি। এবং ভিখারিও ছিল না শেখ হাসিনার যদিও সর্বশেষ দিকে উনি একেবারে নির্বাচনের কেয়ার করতেন না। যে কোনোভাবে বিরোধী দল এই নির্বাচনে আসুক আর না আসুক, একভাবে ইলেকশন করে উনি ক্ষমতায় চলে যেতেন। ঠিক আছে, ভালো কথা, চলে যেতেন, কিন্তু আমরা ভিখারি দেখতাম না। ভিক্ষা দেওয়ার জন্য কোনো মানত করলে, যে মনে করেন যে আমি 5 জন ভিখারিকে খাওয়াবো কোনো একটা উপলক্ষে, বা 10 জন ভিখারিকে খাওয়াবো, তখন কিন্তু ভিখারি খুঁজে পাওয়া যেত না। আর ভিক্ষা কেউ বাড়িতে কিন্তু চাইতেও আসতো না। এখন বাংলাদেশে আবারও ভিখারির প্রাদুর্ভাব, এবং এখন কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হলে প্রচুর ভিখারি গিয়ে সেখানে খাওয়ার জন্য হাজির হয়। তো এই হলো অবস্থা। তো এখন এইরকমভাবে তো দেশ চলতে পারে না, তাই না? এইভাবে তো দেশের মানুষ খুশি হবে না। আপনারা একটা কথা বললে এবং সেটাই মানুষ মেনে নিবে এবং খুশি হয়ে যাবে, এবং তথাস্তু বলে তারপরে বলবে যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি, আপনারা তো তাহলে ফেরেশতা, তাই না? মনে হয় না যে বিষয়টা এত সহজ। এই যে চায়নাতে আমরা দেখি যে সেই কোন আমল থেকে সেখানে জগদ্দল পাথরের মতো বসে আছে একটা দল, কমিউনিস্ট পার্টি, তাই না? কমিউনিস্ট পার্টি, সেখানে গণতন্ত্র নাই, নির্বাচন কিছু নাই, কিন্তু সেখানে এই আজকে থেকে 30 বছর আগে হতো, সেখানে প্রচুর মানুষ গরিব ছিল এবং আয় উপার্জন খুবই কম ছিল। বাট এখন সেটা পরাশক্তি হওয়ার পথে আসলে হচ্ছে কি, যে পৃথিবীতে দুইভাবে একটা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এক হলো গণতান্ত্রিক সিস্টেমে। তবে গণতান্ত্রিক সিস্টেম কাজ করে কোথায়? যেখানে লোকজন গণতন্ত্র মানে, বোঝে এবং শিক্ষিত, যারা নাকি গণতন্ত্রের ভ্যালুসগুলো মূল্যায়ন করে, হ্যাঁ, সেই দেশে উন্নত হয়। উদাহরণ আমরা আমেরিকা বা পশ্চিম ইউরোপীয় দেশগুলো আমরা দেখাতে পারি। আবার ওই গণতন্ত্র ছাড়াও স্বৈরাচারী বা ফ্যাসিস্ট এই কিসিমের শাসনেও কিন্তু একটা দেশে অনেক উন্নতি ঘটতে পারে। যেমন পৃথিবীর বিখ্যাত ফ্যাসিস্টকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলার, রাইট? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই জার্মানিকে, এই ইউরোপের সবচাইতে বেশি শক্তিশালী দেশে পরিণত করেছিলেন মাত্রই 5-6 বছরের মধ্যে। 1933 সালে উনি ক্ষমতায় গেছিলেন, আর 1939 সালে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু করে, তখন কিন্তু ওই ইউরোপের মধ্যে এই জার্মানি কিন্তু সবচাইতে বেশি অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী ছিল। পৃথিবীর আরও একটা দেশের উদাহরণ এখানে দেখানো যায়, যেমন ধরেন সিঙ্গাপুর। 1961-62 সালের দিকে স্বাধীন হলে লি কুয়ান নামে এক ভদ্রলোক সেখানে ক্ষমতায় যায়, এবং দীর্ঘ প্রায় 35-36 বছর ধরে উনি ক্ষমতায় থাকার পরে সিঙ্গাপুর এখন কোথায় চলে গেছে এটা তো সবাই জানে, তাই না? মালয়েশিয়া, যে মাহাথির মোহাম্মদ, উনিও কি কম দিন ক্ষমতায় ছিলেন? 30-32 বছর তো ছিলেন। এবং একটা অত্যন্ত হতদরিদ্র দেশ মালয়েশিয়াকে উনি কোন লেভেলে নিয়ে গেছেন। হ্যাঁ, এই ধরনের স্বৈরাচারী একনায়ক বা ফ্যাসিস্ট সরকারের অধীনেও একটা দেশ উন্নত হয় যদি ওই ফ্যাসিস্ট সরকারের প্রধান বা তার আন্ডারের লোকজনগুলো সৎ হয়, দেশপ্রেমিক হয়, তাহলে কিন্তু এটা সম্ভব। বাংলাদেশে শেখ হাসিনার দুর্ভাগ্য ছিল, উনি হয়তো ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, কিন্তু ওনার পরিবারের বিভিন্ন লোকজন ব্যাপকভাবে দুর্নীতি করতো, এটা উনি চেক দিতেন না। আর ওনার আন্ডারে যে সমস্ত লোকজনগুলো ছিল ভয়ঙ্কর দুর্নীতিবাজ ছিল। আর আমলারা, পুলিশরা, ওরে বাবা, দেশকে তাদের জমিদারি মনে করতো। ফলাফল, হ্যাঁ, তারপরে যেহেতু তার সৎ ইচ্ছা ছিল, এই জন্যে কিন্তু বাংলাদেশের কিছু উন্নতি ঘটছিল। কিন্তু দেশের ওনার চারপাশের লোকজন, আমলাতন্ত্র, পুলিশ, এই ধরনের এরা যদি দুর্নীতি না করতো বা কম করতো, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর না হোক অন্তত মালয়েশিয়ার কাতারে পৌঁছে যেত, এটা কিন্তু আশা করা যায়। তবে এখন বাংলাদেশের কাউকে ক্ষমতায় বসালে আগামী 50 বছরেও ওই মালয়েশিয়ার লেভেলে পৌঁছাতে পারবে আমার তো মনে হয় না।
কারণ এখন হচ্ছে দুর্নীতি হলো অস্থি মজ্জায়, রক্তে রক্তে, শিরায় শিরায়, একেবারে ডিএনএতে প্রথিত হয়ে গেছে। বাবা হয়েছিল 5 আগস্ট 2024 সালের যে একটা মানে অভ্যুত্থান ঘটলো, রাইট? এইবার মনে হয় যে বাংলাদেশ থেকে জেটিয়ে বিদায় করা হবে দুর্নীতিবাজদেরকে এবং দুর্নীতিকে। কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম মোহাম্মদ ইউনূসের আমলে যারা ছিল, ওরে বাবা, যারা নাকি অভ্যুত্থান করলো, তারা চিন্তা করলো এইবার রাজত্ব তো আমাদের, ধন সম্পদ যেখানে যা আছে লুটিপুটে খাও, ব্যাস। বিএনপির বর্তমান আমলে কি আর ভিন্ন কিছু নাকি? ভিন্ন কিছু না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার নেতা মন্ত্রী, তারপরে উপনেতা পাতি নেতা, তারপরে যারা ক্ষমতায় বিভিন্ন চেয়ারে বিভিন্ন জায়গায় বসে আছে, সবাইকে আপনি উন্মুক্ত লাইসেন্স দিয়ে দিবেন যে তারা যে যেরকমভাবে দুর্নীতি করতে পারে, এর কোনো বিচার হবে না। প্রত্যেকটা সরকারি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এমনকি সাম্প্রতিককালে ভয়াবহ যে ঘটনা ঘটছে, যেটা নাকি পৃথিবীর কোনো সভ্য দেশে ঘটে না, সেটা হলো যে কোর্ট কাছারির যে বিচারক আছে না, জাজ আছে না, তারা দেদারসে ঘুষ খেয়ে তারা কিন্তু রায় দিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, তাই না? বিচারও এখন কেনা যায় এবং এই ধরনের এক একটা বিচারের রায় এক একজন সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটা খালি ফৌজদারি কেসের ব্যাপারে না, ধরেন যে দেওয়ানি কেস, কোনো জমি জমা সংক্রান্ত, আপনার সমস্ত রকম প্রমাণ আছে যে একটা জমি আপনার, এটা আপনি ওয়ারের সূত্রে পাবেন, সব কিছু ওকে, বাট সামহাও অন্য কেউ সেটা হয়তো অবৈধ দখল করে আসে এবং যে কোনো কায়দায় ক্ষমতা থাকলে ওগুলো তো তার নামে নামজারিও করা যায়, কি যায় না? এরপরও দেখা যাবে যে নাকি জেনুইন ওই জমির মালিক একবার ওয়ারের সূত্রে, কিন্তু সামহাও অন্য একজন জোর জবরদস্তি করে নানা কায়দায় হয়তো জাল দলিল তৈরি করে তার নামে রেকর্ড টেকর্ড করে ফেলছে এবং প্রমাণিতও হচ্ছে যে ওটা জাল, এরপরও রায় কিন্তু তার পক্ষে চলে যাচ্ছে। তা হাউ ইজ ইট পসিবল? এটা তো ধরেই নেওয়া যায় যে জাল দলিল করে যে নিজের নামে জমি মানে নামজারি করতে পারে, সে তো অত্যন্ত প্রভাবশালী এবং টাকাওয়ালা, এতে তো কোনো সন্দেহ নাই। তো তার পক্ষে রায় যাওয়ার মানে কি? এখানে টাকার লেনদেন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বাংলাদেশে এটাও এখন ব্যাপকভাবে বেড়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ আছে অন্তত আমার মনে হয় না। কারণ বিচারক যারা নাকি জাজ বা বিচার বিভাগের লোকজন, তারা যদি দেদারসে ঘুষ খাওয়া শুরু করে এবং ঘুষ খেয়ে বিচার আচার করা শুরু করে, চিন্তা করা যায় সেই দেশের ভবিষ্যৎ? আমি অন্তত কোনো ভবিষ্যৎ দেখি না। আগে প্র্যাগম্যাটিক ছিলাম, কিন্তু এখন ভাই এগুলো আর নেই আমি। কারণ এত কিছু দেখার পর প্র্যাগম্যাটিক হওয়া মানে হচ্ছে পাগলামি কথাবার্তা, উন্মাদীয় কথাবার্তা। একটা সেক্টরে তো অন্তত একটা পজিটিভ কিছু দেখতে হবে। তো বাংলাদেশে এমন কোনো সেক্টর আছে যেখানে পজিটিভ কোনো কিছু দেখা যায়? গোটা দেশের জনগণ হয়ে গেছে ধর্মোন্মাদ। শিক্ষাক্ষেত্রে ছেলেপেলেরা লেখাপড়া করে না, লেখাপড়া করা ছাড়াই জেনারেশন আফটার জেনারেশন বড় হচ্ছে। আবার তাদের কাছে কিন্তু ওই বিভিন্ন সার্টিফিকেট আছে, লেখাপড়া কিছুই জানে না, বাট সার্টিফিকেট আছে, বুঝছেন? এই যে ভারত থেকে আসা লোকজন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে টেকনিশিয়ান হিসাবে, বাংলাদেশের মানুষ তো ওই সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় বা পলিটেকনিক থেকে পাশ করে আসা লোকজন কিন্তু এই টেকনিশিয়ান হিসেবে কোনো কাজই করতে পারে না, কারণ সেই দক্ষতাই তাদের নেই। ইন্ডিয়ার লোকদেরকে ঘৃণা করলেও একটা ফ্যাক্টরির মালিক ইন্ডিয়াকে মনে করেন প্রচণ্ড ঘৃণা করে, এরপরেও শেষমেশ গিয়ে সেই ইন্ডিয়ায় গিয়ে তাকে কিন্তু ওই টেকনিক্যাল হ্যান্ড ভাড়া করে আনতে হয়, বুঝছেন? এলো বাংলাদেশের পরিস্থিতি। কারণ বাংলাদেশের থেকে যারা ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে যারা বেরোচ্ছে, তাদেরকে দিয়ে কাজ হয় না, তারা কিছুই জানে না। এবং সেম কথা কিন্তু ডাক্তারদের ক্ষেত্রেও। ডাক্তারি পড়ছে ঠিকই আছে, কিন্তু বের হচ্ছে হুজুর হয়ে। এবং সেই ভারতের একজন ডাক্তারের যে অভিজ্ঞতার মান বা শিক্ষাগত যোগ্যতার মান বা একটা রুগীকে দেখে বা তাকে পর্যবেক্ষণ করে রোগ নির্ণয়ের যে দক্ষতা যোগ্যতা, বাংলাদেশের ডাক্তারদের তার কিছুই নেই। যা মাত্র 1 মিনিটে কথা বলবে না, আপনার কাছ থেকে হয়তো 1,500 ফি নিবে আর কাগজে খসখস করে কতগুলো পরীক্ষা লিখে দেবে, যেগুলোর দাম পড়বে হয়তো করতে 15 থেকে 20,000 টাকা, আবার ওখান থেকে হয়তো 30-40% কমিশন নিবে। এলে বাংলাদেশের ডাক্তার। বাংলাদেশে ডাক্তারি করতে গেলে ভাই ডাক্তারের সার্টিফিকেট দরকার পড়ে না।
অর্থাৎ যে কেউই বসে কিন্তু এগুলো করতে পারে, একটু মেডিসিন সম্পর্কে আইডিয়া থাকলেই করা সম্ভব। অর্থাৎ এই রকমভাবে যদি কেউ করে, আর এই যে পাশ করা ডাক্তাররা যে সার্টিফিকেট আনছে, এর মধ্যে কিন্তু তেমন কোনো তফাৎ নেই। বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে ভারতকে ঘৃণা করার পরেও যে ভারতে যায়, তা কি এমনি এমনি যায়? বাংলাদেশের ডাক্তারের কাছে কোনো রোগ নিয়ে গেলে দেখা যাবে যে তার চিকিৎসার পরে একটা জায়গায় আরও 5টা রোগ বেড়ে গেছে। তো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন যদি একজন রুগী হয়, তো সে আর কোশ্চিনকালেও সে কি আর বাংলাদেশের ডাক্তারের কাছে যাবে না। তো কারণ কি, তারা যখন শিক্ষা লাভ করতে যায় সেখানে তারা তো আসলে ওই প্র্যাকটিক্যাল কিছুই করে না। এই বিষয়ে তো আমি অনেক ভিডিও করছি, তাই না? কারণ ওই যে লাশ কাটা, এটা ইসলাম অনুযায়ী হারাম। যার নাকি কবরে থাকার কথা তাকে কাটাছিড়া করবে, এটা তো ইসলাম অনুযায়ী হারাম না। তো তাহলে ছাত্ররা কী করবে? দূরে দূরে সরে থাকে, তাই না? তো যে নাকি ডাক্তারই পড়বে, সে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কেই তার কোনো ভালো ধারণা নাই, কারণ সে তো লাশ টাশ কাটে নাই, দেখেও নাই। তাহলে ভালো ডাক্তার হবে কী করে? হাউ ইজ ইট পসিবল? এটা তো সম্ভব না। আর সারাক্ষণ জাকির নায়েকের ভিডিও দেখবে, কোরআনের মধ্যে কত বিজ্ঞান আছে, হাদিসের মধ্যে কত বিজ্ঞান আছে, এবং নবীর প্রদর্শিত চিকিৎসা ব্যবস্থা, যেমন ওই যে উটের মত অথবা কালেজিরা অথবা দোয়া নাসফালাক, ভাই এইগুলাই তো তারা শেখে যে এইগুলো হলো শ্রেষ্ঠ চিকিৎসা, যেহেতু নবী চিকিৎসা দিয়েছিলেন। তো ওইগুলো আবার এসে রুগীর ক্ষেত্রে প্রয়োগ করে না, খালি কিছু কিছু ক্ষেত্রে দেখি নামাজ পড়ার জন্যে বলে। ভাই নবী কি কখনো বলছে যে নামাজ পড়া চিকিৎসার অঙ্গ না? বলে নাই, এরা আবিষ্কার করছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মানে কথায় কথা বাড়ে আর কি। তো জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই সমস্ত ছেলেবুলানো কথাগুলো তো হবে না। দেশের মানুষ কাজ চায়, কদ্দূর কী করতে পারেন সেটা করে দেখান। এই সমস্ত ওই কে ষড়যন্ত্র করছে, কে অমুক করছে, এই সমস্ত কথা বলে কি ফায়দা আছে কোনো? বলেন। ধন্যবাদ।